ঐতিহাসিক শহর মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ মানে নবাবের ইতিহাস, ক্ষমতা দখলের ইতিহাস, ষড়যন্ত্রের কারণে কোনো নবাবের উত্থান তো কোনো নবাবের পতনের ইতিহাস। মুর্শিদাবাদ জেলার ঐতিহাসিক স্থাপত্যগুলো বাংলার সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক প্রতিফলন। হাজারদুয়ারি প্রাসাদ, মদিনা মসজিদ, বাচ্চাওয়ালি তোপ, নিজামাত ইমামবাড়া এবং ক্লক টাওয়ার এই অঞ্চলের স্থাপত্যশৈলীর উজ্জ্বল নিদর্শন। আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব হাজারদুয়ারি সহ এই চত্বরে তৈরি বিভিন্ন ইমারতের ইতিহাস। হাজারদুয়ারি প্রাসাদ সম্পর্কে অনেকের একটা ভুল ধারণা রয়েছে, নবাব সিরাজউদ্দৌলা এটি তৈরি করেছিলেন। আপনারা শুনলে অবাক হবেন, নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে হাজারদুয়ারির কোনো সম্পর্ক নেই। সিরাজউদ্দৌলার মৃত্যুর ৭২ থেকে ৮০ বছর পর এটি তৈরি করা হয়েছিল। তাহলে এখন প্রশ্ন হলো, কে এই হাজারদুয়ারি প্যালেসের নির্মাতা? এই হাজারদুয়ারি প্যালেসের নির্মাতা হলেন মীর জাফরের পঞ্চম বংশধর নবাব নাজিম হুমায়ুন জাহা। ১৯বিংশ শতাব্দীতে ইউরোপীয় ধাঁচে প্যালেসটি ইউরোপের স্থপতি কর্নেল ডানকান ম্যাকলিওড নির্মাণ করেছিলেন। হাজারদুয়ারি প্যালেস আগে বরাকঠি নামে পরিচিত ছিল। প্রাসাদটির নামকরণ করা হয়েছে হাজার দরজার কারণে, যার মধ্যে ১০০টি সত্যিকারের এবং বাকি ৯০টি মিথ্যে দরজা, যা চোরদের বিভ্রান্ত করার জন্য তৈরি করা হয়েছিল। এই প্রাসাদটি তৎকালীন সময় নির্মাণ করতে খরচ হয়েছিল ১৬.৫০ লক্ষ স্বর্ণ মুদ্রা। ১৯৮৫ সালে হাজারদুয়ারি প্রাসাদ ভারতীয় কেন্দ্রীয় সরকার অধিগ্রহণ করে এটিকে জাদুঘরে রূপান্তরিত করেছে, যেখানে দেশ বিদেশ থেকে বহু মানুষ আসে এই ঐতিহাসিক নিদর্শন দেখতে। এই মিউজিয়ামে তৎকালীন সময়ে নবাবদের আসবাবপত্র, জমি সংক্রান্ত দলিলপত্র, অস্ত্রশস্ত্র, নবাবদের পোশাক, ব্যবহৃত গাড়ি ও নামি দামি অয়েল পেন্টিং রয়েছে। মিউজিয়ামের ভেতরে ক্যামেরা নিয়ে প্রবেশ নিষিদ্ধ, তাই এই হাজারদুয়ারি প্যালেসে এসেই আপনাদের সেই সব নিদর্শন দেখতে হবে। এরপরেই হাজারদুয়ারি চত্বরে রয়েছে ঘড়িঘর বা ক্লক টাওয়ার, যা মুর্শিদাবাদের বিগ বেন নামেও পরিচিত। তৎকালীন সময় ঘড়ির প্রচলন খুব একটা ছিল না। ঘড়ি বলতে জমিদার শ্রেণীর লোকেরা পকেট ঘড়ি ব্যবহার করতেন। পরবর্তীকালে ১৮৪৭ সালে লন্ডন থেকে ফেরাদুন জাহা এই ঘড়িটি আনিয়েছিলেন সময় দেখার জন্য, কিন্তু বর্তমানে নবাবের ঘড়িটি বন্ধ অবস্থায় পড়ে আছে। হাজারদুয়ারি প্যালেসের ঠিক উল্টো দিকে রয়েছে ইমামবাড়া। ইমাম কথাটির অর্থ হলো নেতা বা সর্দারের বাড়ি। আরবি মাসের নাম অনুসারে মহরম মাসে ইরাকের কারবালার ময়দানে প্রকৃত ইসলাম ধর্মকে রক্ষা করতে ও বাঁচিয়ে রাখতে শহীদ হয়েছিলেন ইমাম হোসেন ও তার আত্মীয় এবং অনুগামী সহ ৭২ জন। ইমাম হোসেন সহ সব শহীদদের স্মরণ করতে মহরম মাসে চাঁদের ১ থেকে ৯ তারিখ পর্যন্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য ইমামবাড়ার দরজা খোলা থাকে। এই ইমামবাড়াটি ১৮৪৭ সালে ফেরাদুন জাহা ৬ লক্ষ স্বর্ণমুদ্রা ব্যয় করে নির্মাণ করিয়েছিলেন। এই ইমামবাড়াকে তৎকালীন সময় মুসাফিরখানা বা গেস্ট হাউস বলা হতো। সেই সময় যারা মহরম অনুষ্ঠানে আসতেন তারা এখানে থাকতেন। ইমামবাড়ার একদিকে পুরুষদের জন্য ও অন্যদিকে মহিলাদের থাকার ব্যবস্থা ছিল। এখন চুন সুরকি খয়েরের তৈরি যে ইমামবাড়িটি দেখছেন, এটি নবাব সিরাজউদ্দৌলার তৈরি নয়। এই ইমামবাড়িটি পুনর্নির্মাণ করার আগে নবাব সিরাজউদ্দৌলার তৈরি চন্দন কাঠের ইমামবাড়িটি ১৭৫৬ থেকে ১৮৪০ সাল পর্যন্ত নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট স্থানে বহাল ছিল। ১৮৪২ সাল এবং ১৮৪৬ সালে আগুনে পুড়ে ধ্বংস হয়ে যায় নবাব সিরাজউদ্দৌলার তৈরি চন্দন কাঠের তৈরি ইমামবাড়িটি। পরবর্তীকালে ১৮৪৭ সালে ফেরাদুন জাহা এটি নির্মাণ করিয়েছিলেন। ইমামবাড়ার সামনে রয়েছে একটা বড় কামান, যার নাম হলো বাচ্চাওয়ালি বা বাচ্চা বলি কামান। লোহার কামান থেকে কখনো বাচ্চার জন্ম হয় না, কিন্তু আমরা বলছি বাচ্চাওয়ালি কামান। কিন্তু কেন? এর পেছনেও কিন্তু লজিক রয়েছে। হাজারদুয়ারির পাশ দিয়ে বয়ে চলেছে ভাগীরথী নদী। গঙ্গার প্রিয় ভক্ত ভগীরথ এই পথ দিয়েই মা গঙ্গাকে নিয়ে গিয়েছিলেন, তাই গঙ্গার অপর নাম হলো ভাগীরথী। এই ভাগীরথী নদীর তীরে নবাব হুমায়ুন জাহা হাজারদুয়ারি প্রাসাদ নির্মাণ করিয়েছিলেন। সেই নবাবই ১৮৩৭ সালে যখন নদীর কাছে বালি খনন করছিলেন, তখন বালির মধ্যে এই কামানটি কুড়িয়ে পেয়েছিলেন।
যখন কামানটি কুড়িয়ে পেয়েছিলেন তখন নবাব জানতেন না যে কামানটি ভালো না খারাপ। তখন তিনি এই কামানের মুখে 8 কেজি বারুদ ও পাট একত্রিত করে গোলায় যখন আগুন দিয়ে ফাটালেন বা ব্লাস্ট করালেন, তখন এত জোরে আওয়াজ হয়েছিল যে 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে যত গর্ভবতী মা বোনেরা ছিলেন তাদের গর্ভপাত হয়েছিল এবং কামানের আশেপাশে থাকা বহু মানুষের নাক কান দিয়ে রক্ত বেরিয়ে মৃত্যু ঘটেছিল। তাই এই কামানটির নাম দেওয়া হয়েছে বাচ্চাওয়ালি। এই কামানটির ওজন শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। কামানটির ওজন হলো 160 মণ 8000 কেজি। কামানের ঠিক পাশেই রয়েছে সিরাজের মদিনা। সিরাজের মদিনা বলার কারণ হলো নবাব সিরাজউদ্দৌলার দাদু আলীবর্দী খাঁ 1755 সালে হজ করতে মক্কায় গিয়েছিলেন। 1755 সালে তিনি যখন মক্কা থেকে হজ করে ফিরেছিলেন তখন সাধারণ মানুষের কথা ভেবে মক্কা মদিনার পবিত্র মাটি নিয়ে এসেছিলেন। সিরাজের হাত থেকেই মক্কার মাটি এই স্থানে রাখা হয়েছিল এবং মদিনা নির্মাণ করা হয়েছিল। এটি করার কারণ হলো যাদের মক্কায় হজ করার সামর্থ্য নেই তারা যেন এই পবিত্র মাটি স্পর্শ করে অনুভব করতে পারে তারা মক্কার মাটি স্পর্শ করতে পেরেছে। তাই বলে এটা ভাববেন না যে আপনার হজ করা কমপ্লিট হয়েছে। 1755 সালে এটি সিরাজ নির্মাণ করিয়েছিলেন, তাই এটিকে সিরাজের মদিনা বলা হয়। এর ঠিক 2 বছর পরে 1757 সালে পলাশীর যুদ্ধে বাংলার শেষ স্বাধীন নবাবের মৃত্যু হয় এবং শুরু হয় ব্রিটিশ শাসনের। আশা করব আমাদের মুর্শিদাবাদ সিরিজের ভিডিওগুলো আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরের পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।